সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ডিএসসিসি 14 পেপারের আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের উপরে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বা চরিত্র। তাই ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বা চরিত্র আলোচনা করতে গিয়ে একটি প্রশ্ন উঠে আসে যে ঠান্ডা লড়াই কি মতাদর্শগত কোনো দ্বন্দ্ব ছিল কিনা বা বিভিন্ন আদর্শের সংঘাত ছিল কিনা। এই প্রশ্নটা 20 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা সাজেশনে যেমন তোমাদের রয়েছে তেমনি অনেকের কলেজে কিন্তু টিউটোরিয়াল হিসেবে দিয়েছে। তাই এই 20 নম্বরের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এই ভিডিও থেকে। ভিডিওর শেষে আমি উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে একটু ঠান্ডা লড়াই কাকে বলে বা এর যে চরিত্র কেমন ছিল, প্রকৃতি কী ছিল বা এই আদর্শগত দ্বন্দ্বটা কি, এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। দেখো, ঠান্ডা লড়াইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এই ঠান্ডা লড়াইটা ঘটে। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তারপর থেকেই এই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটে এবং পরবর্তী প্রায় 50 বছর ধরে এই ঠান্ডা লড়াইটা চলে। তাহলে আমাদের যে এই ডিএসসিসি 14 পেপার, যেটা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারের আরেকটি নাম কিন্তু ঠান্ডা লড়াই। এক কথায় ঠান্ডা লড়াইটাই তোমাদের এই পুরো সিলেবাসটা জুড়ে রয়েছে। কারণ 50 বছরের ইতিহাসে যা কিছু ঘটনা ঘটেছে বিশ্ব রাজনীতিতে আমাদেরকে পড়তে হচ্ছে সিলেবাসে, তার উপরে কিন্তু ঠান্ডা লড়াইয়ের প্রভাব পড়েছিল। তাই ঠান্ডা লড়াই এবং অন্যান্য ঘটনা একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে আছে। এই পেপারটির সমস্ত কিছুই কিন্তু ঠান্ডা লড়াইকে কেন্দ্র করেই রয়েছে। তাই ঠান্ডা লড়াই একটা বড় ইউনিট, বড় টপিক, তার উপরেই পুরো একটা 100 নম্বরের পেপার আছে তোমাদের। এই ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে পড়তে হয়। ঠান্ডা লড়াইয়ের কারণ বা উৎসটা কি, এটা একটা আলাদা প্রশ্ন 20 নম্বরের, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। এখন আমরা দেখব যে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বা চরিত্রটা কেমন ছিল। তো দেখো, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ঠান্ডা লড়াইটা কি। ঠান্ডা লড়াই মানে ঠান্ডা ঘরে বসে লড়াই করা, যেখানে সরাসরি কোনো যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের একটা পরিবেশ কিন্তু সবসময় রয়েছে। স্নায়ু যুদ্ধ বলা হয় বা কোল্ড ওয়ার। এই ঠান্ডা লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে হতে এই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদিকে ছিল আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, এই তিনটি দেশ একসাথে কিন্তু যুদ্ধ করেছিল জার্মানির বিরুদ্ধে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার আগেই এই যে বিভিন্ন জায়গা জার্মানির কাছ থেকে উদ্ধার করা হয়, সেই সমস্ত জায়গাগুলোর উপরে অধিকারকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কিন্তু মতানৈক্য দেখা দেয়, মতবিরোধ দেখা দেয় এবং তাকে কেন্দ্র করে শুরু হয় এই ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায় যে একদিকে সারা বিশ্বের, একদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে তার একটা সমাজতান্ত্রিক জোট গড়ে ওঠে, অন্যদিকে আমেরিকার নেতৃত্বে একটা পুঁজিবাদী রাষ্ট্রজোট গড়ে ওঠে। তাহলে সমগ্র বিশ্ব দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে থাকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্ব, অন্যদিকে থাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব। একদিকে ধনতান্ত্রিক জোট, অন্যদিকে সমাজতান্ত্রিক জোট। একটি বড় লোকের জোট, একটি গরিব লোকের জোট, মানে রাজনৈতিক মতাদর্শের দিক থেকে। তো এইভাবে দুটো জোটের উদ্ভব হয় এবং এই দুই জোটকে কেন্দ্র করে সমগ্র বিশ্ব কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায় এবং এই দুই জোটের মধ্যে দীর্ঘ প্রায় 50 বছর ধরে আমরা দেখব যে একটা যুদ্ধের পরিবেশ কিন্তু উভয়ের মধ্যে সবসময় বিরাজ করছে। এই যুদ্ধের আবহাওয়া, এই যুদ্ধের পরিবেশ বজায় থাকাটাকে বলা হচ্ছে স্নায়ু যুদ্ধ বা ঠান্ডা লড়াই। যেহেতু এখানে সরাসরি কিন্তু কখনো যুদ্ধ বাধেনি, যুদ্ধ বাধার উপক্রম হয়েছে অনেকবার, অনেক ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যুদ্ধ কিন্তু বাধেনি। তো এই সমগ্র সময়টাকে ঐতিহাসিকরা বলছেন ঠান্ডা লড়াই। একজন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান, তিনি প্রথম এই ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার কথাটা কিন্তু ব্যবহার করছেন। তো দেখো, এখানে এই যে আদর্শগত দ্বন্দ্বটা কি, আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে যে ঠান্ডা লড়াই কি বিভিন্ন মতাদর্শগত পার্থক্যের কোনো ব্যাপার ছিল? অবশ্যই ছিল। একদিকে ছিল রাশিয়া, তার সমাজতান্ত্রিক ধ্যান ধারণা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিল, তার কমিউনিস্ট ভাবধারা রাশিয়া বাদে আরও অন্যান্য দেশের উপরে সেটাকে বিস্তার করতে চেয়েছিল। এর ফলে কি হয়, যে সমস্ত অকমিউনিস্ট দেশ, তাদের সাথে রাশিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে যায়। আবার এক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র নেতৃত্বের আসনে এসে রাশিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করে, ফলে রাশিয়ার সাথে আমেরিকার কিন্তু মনোমালিন্য শুরু হয় এবং এই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। তা দেখো, এই যে আদর্শগত দ্বন্দ্ব, মানে একদিকে যে পুঁজিবাদী রাষ্ট্রজোট আর অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট, এই দুটি জোটের কিন্তু আদর্শ ছিল সম্পূর্ণ আলাদা। একটা ছিল ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র,
যেটা পুঁজিবাদী অর্থনীতির উপরে তারা দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে সোভিয়েত রাশিয়া যেটা সমাজতান্ত্রিক অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে, কৃষক শ্রমিকের দল বা দেশ বা পার্টি হিসেবে কিন্তু দাঁড়িয়ে আছে সোভিয়েত রাশিয়া। তো এইভাবে ধনী এবং দরিদ্র অর্থাৎ শ্রমিক মালিকের যে লড়াই, সেই লড়াই পরিণত হয়েছিল আমেরিকা রাশিয়ার লড়াইতে। তাই যখন থেকেই এই রাশিয়াতে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকেই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। তো দেখো এখানে এই ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বা চরিত্র নিয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করেছেন, তাদের মধ্যে অনেক রকম ভাগ বা তাদের মধ্যে যে মতাদর্শগত বিভেদ কিন্তু তৈরি হয়েছে। তো এখানে একটা কথা আছে যে তাত্ত্বিক ধারণাগুলো কি রয়েছে। তাত্ত্বিক ধারণা বলতে এখানে যে দার্শনিক চিন্তাভাবনা, যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঠান্ডা লড়াইকে ব্যাখ্যা করার যে প্রয়াস, সেই প্রয়াস থেকে সেই বিভিন্ন ধারণা কিন্তু এখানে উঠে আসে। চারটি ধারণা আমরা দেখব। একটি হচ্ছে চিরায়ত বা ঐতিহ্যবাহী, আরেকটি রয়েছে সংশোধনবাদী, আরেকটি রয়েছে বাস্তববাদী, আরেকটি রয়েছে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তো এই চারটি বিষয়টা কি রয়েছে একটু যদি আমরা দেখি। দেখো চিরায়ত, যা চিরকাল ধরে চলে আসছে, যা ঐতিহ্যবাহী বা রক্ষণশীল ধ্যান ধারণা, এই ধারণার অনেক গবেষক বা ঐতিহাসিক এই ধারণার সহমত পোষণ করেন। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নানের কথা বলা যায়, হারবার্ট ফিসলের কথা বলা যায়, ম্যাককাউলে, ম্যাককার্থি, এরকম বিভিন্ন ঐতিহাসিকরা রয়েছেন যারা এই চিরায়ত ঐতিহ্যবাহী ধারণার সমর্থক। তাদের মূল বক্তব্য যে ঠান্ডা লড়াইয়ের পিছনে একমাত্র অনলি অ্যান্ড ওয়ান রাশিয়া, অর্থাৎ সোভিয়েত রাশিয়া কিন্তু দায়ী, আমেরিকা দায়ী নয়। এই ঠান্ডা লড়াইটা ঘটানো হয়েছে শুধুমাত্র রাশিয়ার কারণে। রাশিয়া এই ঠান্ডা লড়াইয়ের জন্য দায়ী। রাশিয়ায় যে মার্ক্সবাদ, লেনিনবাদের যে শ্রেণী সংগ্রাম যখন থেকেই শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটেছে। কারণ রাশিয়া পূর্ব ইউরোপে আর বিভিন্ন দেশ যেমন রয়েছে রুমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রুমানিয়া, যুগোস্লাভিয়া, এরকম বিভিন্ন দেশ যেগুলো অকমিউনিস্ট দেশ, সেই দেশগুলোর উপরে প্রভাব খাটিয়ে সেখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে, এবং তারও বিভিন্ন পদ্ধতি রয়েছে, এই রুশীকরণের পদ্ধতি, বলপ্রয়োগ পদ্ধতি রয়েছে তার মধ্যে। তো সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের বেশিরভাগ দেশগুলোকে তার মতাদর্শে বা তার কমিউনিস্ট চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসে বিভিন্ন পদ্ধতিতে। এবং এক্ষেত্রে কি হয় যে সেই সমস্ত দেশগুলোর সাথে আগে যে সম্পর্ক রাশিয়ার ছিল, সেই সম্পর্কটা আর থাকে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গায় একটা তিক্ততার সম্পর্ক গড়ে ওঠে। আমেরিকা এখানে এসে বাধা দিলে, রাশিয়ার এই সমস্ত কাজকর্মে বাধা দিলেই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল, ঠিক সেই সময়ে আমরা দেখব যে রাশিয়ার যে রাষ্ট্রপ্রধান স্টালিন, তিনি কিন্তু যে যুদ্ধকালীন যে শান্তি চুক্তি বা যুদ্ধকালীন যে মৈত্রী যে চুক্তি, সেগুলো তিনি অস্বীকার করছেন, সেগুলো ঠিকমতো মেনে চলছেন না। ফলে আমেরিকার সাথে তার মতানৈক্য ঘটছে। শুধুমাত্র স্টালিনের একরোখা নীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে দুটি সম্মেলন হয় শান্তি স্থাপনের উদ্দেশ্যে, যেটা পটসডাম সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সেগুলো কিন্তু ব্যর্থ হয় শুধুমাত্র স্টালিনের একরোখা মনোভাবের কারণে। তা সোভিয়েত রাশিয়া যেভাবে তার এই কমিউনিজম বা কমিউনিস্ট ভাবধারা পূর্ব ইউরোপে সম্প্রসারণ করতে চেয়েছিল, সেক্ষেত্রে এই আমেরিকা সেখানে বাধা দিতে এলেই আমেরিকার সাথে রাশিয়ার একটা মনোমালিন্য তৈরি হয় এবং ঠান্ডা লড়াইয়ের আবির্ভাব ঘটে, এমনটা মনে করা হচ্ছে এই চিরাচরিত বা ঐতিহ্যবাহী ধারণায়। এরপরে দেখো রয়েছে সংশোধনবাদী ধারণা, অর্থাৎ চিরায়ত বা ঐতিহ্যবাহী ধারণায় যে কথাগুলো বলা হলো, তা সেই বক্তব্যগুলোকে খণ্ডন করা হচ্ছে এই সংশোধনবাদী ধারণায়। এখানে যে ওয়াল্টার লিপম্যান, যিনি ঠান্ডা লড়াইয়ের কথাটা প্রথম ব্যবহার করছেন, তিনিই ছিলেন এই সংশোধনবাদী ধারণার পথপ্রদর্শক। তিনি বলছেন সোভিয়েত রাশিয়া নয়, এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রই দায়ী ছিল এই ঠান্ডা লড়াইয়ের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্র তার যে ম্যানহাটন প্রকল্প নিয়েছিল, যে আণবিক বোমা তৈরির প্রকল্প, সেই প্রকল্পতে তারা সাফল্য লাভ করে। অর্থাৎ তারা পারমাণবিক বোমা যখনই তৈরি করতে পারে বা তারা সাফল্য অর্জন করে, তখনই তারা কিন্তু পূর্বের যে তাদের অবস্থান, সেই অবস্থান থেকে সরে আসে। পূর্বে মানে বোমা তৈরি করার আগে
আমেরিকার নীতি ছিল সহাবস্থানের নীতি, শান্তিপূর্ণ একটা নীতি ছিল। কিন্তু যখনই তারা পারমাণবিক বোমা তৈরি করে একটা শক্তিশালী দেশে পরিণত হলো, তখনই সেই নীতি থেকে তারা সরে এসে, সহাবস্থানের নীতি থেকে সরে এসে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ঔদ্ধত্যপূর্ণ নীতি তারা কিন্তু গ্রহণ করে, যার ফলে রাশিয়ার সাথে মনোমালিন্য দেখা দেয় এবং ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। এমনটা বলা হচ্ছে সংশোধনবাদী ধারণায়। এরপরে রয়েছে দেখো বাস্তববাদী ধারণা। তা বাস্তববাদী ধারণার কিছু গবেষক বলছে তারা চিরায়ত এবং সংশোধনবাদী দুটি ধারণাকেই খণ্ডন করছেন। তারা বলছে ঠান্ডা লড়াইয়ের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া, এই দুটি দেশ উভয়ই দায়ী, উভয়ই সমান পরিমাণে দায়ী। দুটি দেশই তারা ঔদ্ধত্য দেখিয়েছে, দুটি দেশ নানা কারণে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই কারণে এই ঠান্ডা লড়াইয়ের পিছনে কোনো একটি দেশকে দায়ী করা যায় না, দুটি দেশই সমানভাবে কিন্তু দায়ী ছিল, এমনটা বলা হচ্ছে বাস্তববাদী ধারণায়। আরেকটি ধারণা রয়েছে দেখো অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তা অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় যারা এই ধারণায় যারা বিশ্বাসী, যে সমস্ত ঐতিহাসিক গবেষক, তাদের বক্তব্য হচ্ছে এই চিরায়ত, সংশোধনবাদী, বাস্তববাদী এগুলো কিছুই নয়। এর সব কিছুর মূলে অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের পিছনে মূল কারণ ছিল টাকা, অর্থাৎ মানি বা ডলার। আমেরিকা তার যে ডলার, সেটা এই ডলার সাম্রাজ্যবাদ গড়ে তুলতে চেয়েছিল সারা বিশ্ব জুড়ে। বিশ্বের দরিদ্র দেশগুলোকে তারা অর্থ সাহায্য দিয়ে সেই দেশের উপরে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক আধিপত্য স্থাপন করতে চেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। এইভাবে একটা শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হতে চেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যখন তার ট্রুম্যান নীতি, মার্শাল প্ল্যান এগুলোর মধ্য দিয়ে পূর্ব ইউরোপের দরিদ্র দেশগুলোকে যখন অর্থ সাহায্য দিতে থাকে এবং রাশিয়ার দিক থেকে তাদেরকে মুখ ফিরিয়ে নেয় নিজেদের দিকে, তখন থেকেই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। এবং এই অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার যে ধারণা, সেই ধারণার ঐতিহাসিকরা বলছেন যে শুধুমাত্র ডলার সাম্রাজ্যবাদ, অর্থাৎ মার্কিন ডলার সারা বিশ্ব জুড়ে আধিপত্য স্থাপন করার উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু রাশিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং রাশিয়া যেখানে তাদের কমিউনিজমকে বিস্তার করতে চেয়েছে, সেখানে গিয়েই কিন্তু আমেরিকা সেখানে নাক গলিয়েছে, সেখানে হস্তক্ষেপ করেছে, সেই সমস্ত দেশকে অর্থ সাহায্য দিয়ে রাশিয়ার দিক থেকে নিজেদের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেছে। ফলে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে শুধুমাত্র এই ডলার সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত এবং ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি। তো এই চারটি যে ধারণা, এই ধারণাকে খুব সুন্দরভাবে ডিটেলসে ব্যাখ্যা করতে হবে, করে এর যে উত্তর, অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের চরিত্র বা প্রকৃতি কী ছিল, বা ঠান্ডা লড়াইকে কি আদর্শগত ধ্যান ধারণার সংঘাত বলা যায়, বা ঠান্ডা লড়াইয়ের যে বিভিন্ন তাত্ত্বিক ব্যাখ্যাগুলো রয়েছে সেটা কি, এই যে প্রশ্ন, একই প্রশ্ন তিনভাবে কিন্তু তিনটি অ্যাঙ্গেল থেকে আসতে পারে। ঠান্ডা লড়াইয়ের চরিত্র বা প্রকৃতি, ঠান্ডা লড়াইয়ের আদর্শগত ধ্যান ধারণা এবং ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন তাত্ত্বিক ধারণা। এই প্রশ্নের উত্তর কিন্তু এই চারটি ধারণা, এই চারটি ধারণাকে খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করতে হবে নোটসে। তো সেই নোটস বা সেই কোয়ালিটির অ্যান্সার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। DSCC-14 দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডা যুদ্ধ কি একটি আদর্শগত সংঘাত ছিল, অথবা ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলি ব্যাখ্যা করো। 20 নম্বরের প্রশ্ন উত্তর। উত্তরটা যেভাবে লিখবে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশেষ গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় হলো ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন রাষ্ট্রজোটের মধ্যে সংঘটিত ঠান্ডা যুদ্ধের চরিত্র বা এই যুদ্ধের দায়বদ্ধতা নিয়ে ইতিহাসবিদ ও রাষ্ট্রতত্ত্ববিদদের মধ্যে পরস্পর বিরোধী ধারণা লক্ষ্য করা যায়। এই পরস্পর বিরোধী ধারণাগুলি হলো ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণা। প্যারা করে দেখো, ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণা মূলত চারটি, যথা 1 চিরায়ত বা ঐতিহ্যবাহী রক্ষণশীল ধারণা বা ট্র্যাডিশনাল বা অর্থোডক্স ভিউ যাকে বলা হয়। এরপরে 2 আছে সংশোধনবাদী ধারণা, 3 আছে বাস্তববাদী ধারণা অবজেক্টিভ বা রিয়ালিস্টিক ভিউ, এবং শেষে রয়েছে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারণা ভিউ অফ ইকোনমিক কনফ্লিক্টস। তো এই চারটি ধারণাই আলোচনা করতে হবে একটা একটা করে। দেখো, প্রথমে যেটা রয়েছে চিরায়ত বা ঐতিহ্যবাহী ধারণা। ঐতিহ্যবাহী ধারণার সমর্থকগণ হলেন মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান, হারবার্ট ফিশ, ম্যাক্সিম লিটভিনভ, জন স্পিনার, উইলিয়াম এইচ ম্যাকলিন, মার্টিন ম্যাককাউলে, জে.আর. ম্যাককার্থি, জর্জ ডাব্লিউ ম্যাসন প্রমুখ। এনারা এই তত্ত্বে বিশ্বাসী। এনাদের বক্তব্য কী রয়েছে দেখো, ঐতিহ্যবাহী ধারণার মূল বক্তব্য হলো ঠান্ডা লড়াইয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা
সোভিয়েত ইউনিয়নই বেশি দায়ী। এই ধারণা অনুযায়ী মার্ক্সবাদ ও লেনিনবাদের শ্রেণী সংগ্রাম থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটেছে। এই মতামত অনুসারে রাশিয়া তার কমিউনিস্ট জগতের পরিধি বাড়াতে চেয়েছিল, আর তা করতে গিয়ে রাশিয়া অকমিউনিস্ট দেশগুলির প্রতি মিত্রতামূলক সম্পর্ক নষ্ট করে। রাশিয়ার এই অগ্রগতি প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সচেষ্ট হলে বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সূচনা ঘটে। প্যারা করে এই রক্ষণশীল বা ঐতিহ্যবাহী ধারণার অনুগামীরা কট্টরপন্থী সোভিয়েত কর্তৃত্ববাদী ভূমিকাকে ঠান্ডা লড়াইয়ের জন্য দায়ী করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়া সহ পূর্ব ইউরোপের দেশগুলিতে বল প্রয়োগ করে রাশিয়া নিজের কর্তৃত্ব কায়েম করে। রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের এই ধরনের কর্তৃত্ববাদী ভূমিকা ছিল পশ্চিমী মিত্র শক্তিগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিরোধী। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্টালিন যুদ্ধকালীন মৈত্রী সহযোগিতা ওয়ার টাইম অ্যালায়েন্সের পরিবেশকে অগ্রাহ্য করেন। পূর্ব ইউরোপে রুশ সম্প্রসারণবাদের ব্যাপারে স্টালিন পাশ্চাত্য শক্তিবর্গের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসায় রাজি হননি। স্টালিনের এই একরোখা মনোভাবের কারণে ইয়াল্টা, পটসডাম প্রভৃতি সম্মেলনে পূর্ব ইউরোপীয় সমস্যার সমাধান হয়নি। সোভিয়েতের পূর্ব ইউরোপীয় নীতির দরুন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী শক্তিগুলির মধ্যে সোভিয়েতের প্রতি সন্দেহ ও সংশয় বাড়তে থাকে। এই মতবাদের সমর্থকগণ মনে করেন স্টালিন কমিনফর্ম গঠনের মাধ্যমে চেকোস্লোভাকিয়ায় বামপন্থী অভ্যুত্থানে গোপনে মদত জুগিয়ে এবং ফ্রান্স, ইতালি ইত্যাদি রাষ্ট্রে কমিউনিস্ট দলকে জঙ্গি পথের দিশা দেখিয়ে পশ্চিমী দুনিয়ায় আতঙ্কের পরিবেশ তৈরি করেন। এভাবে রাশিয়া ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষাপট রচনা করে। ঠান্ডা লড়াইয়ের উদ্ভব প্রসঙ্গে সোভিয়েত ইউনিয়নকে দায়ী করে মার্টিন ম্যাককাউলে লিখেছেন, তোমরা এই লাইনটা ইংরেজিতে দেখে লিখে নেবে। তৃতীয় যে ধারণাটি রয়েছে সংশোধনবাদী ধারণা, সেখানে কারা রয়েছেন? ঠান্ডা যুদ্ধে সংশোধনবাদী তাত্ত্বিক ধারণার পথপ্রদর্শক ছিলেন ওয়াল্টার লিপম্যান। এই ধারণার অন্যান্য কয়েকজন সমর্থক ছিলেন ডি.এ. ফ্লেমিং, গ্যাব্রিয়েল কলকো, গার অ্যালপারোভিচ, হেনরি এ ওয়ালেস, অলিভার এডওয়ার্ডস, উইলিয়াম অ্যাপেলম্যান উইলিয়ামস, ওয়াল্টার লেফেভর, নরমান গ্রেবনের ডেভিড হরউইচ এবং লয়েড গার্ডনার প্রমুখ। এনাদের বক্তব্য কী রয়েছে দেখো পরের প্যারায়। সংশোধনবাদী তাত্ত্বিক ধারণার সমর্থকগণের মূল বক্তব্য হলো সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণশীল নীতি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটিয়েছিল। এই ধারণা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে না পেরে নিজস্ব প্রভাবাধীন অঞ্চলের সম্প্রসারণ ঘটাতে শুরু করে ও ঠান্ডা যুদ্ধের সূচনাকে অবশ্যম্ভাবী করে তোলে। প্যারা করে দেখো, ঐতিহ্যবাহী ধারণার বিরোধিতা করে সংশোধনবাদী ধারণার সমর্থকগণ ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়নের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সংশোধনবাদী ধারণা অনুযায়ী বেশ কিছু মার্কিনী পদক্ষেপ সোভিয়েত ইউনিয়নকে বিচলিত ও শঙ্কিত করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে আমেরিকা আণবিক বোমা তৈরির লক্ষ্যে ম্যানহাটন প্রকল্প গ্রহণ করলেও রাশিয়াকে তার কোনো আগাম ইঙ্গিত দেয়নি। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমী মিত্র রাষ্ট্রগুলি ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে সোভিয়েতের দাবিকে অমান্য করে। পাশাপাশি তারা বিশ্বের বিভিন্ন স্বৈরতান্ত্রিক রাষ্ট্রের সমরবাদী সরকারকে, যেমন স্পেনের জেনারেল ফ্রাঙ্কো, কম্বোডিয়ার জেনারেল লন নোল এ সমর্থন জানালে সোভিয়েত রাশিয়া রুষ্ট হয়। সর্বোপরি পুঁজিবাদী অর্থনীতির দ্বারা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার মার্কিনী প্রচেষ্টায় সোভিয়েত ইউনিয়ন বিচলিত হয়ে ওঠে। ওয়াল্টার লিপম্যান 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে জর্জ এফ কেন্নানের সোভিয়েত বিরোধী বেষ্টনী তত্ত্বকে অগ্রাহ্য করেন। লিপম্যান বলেন, পূর্ব ইউরোপে সোভিয়েত সম্প্রসারণে বাধা দান করে মার্কিন যুক্তরাষ্ট্র ঠান্ডা লড়াই ডেকে আনে। ডি.এ. ফ্লেমিং তার দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিন 1917-1960 গ্রন্থে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান তার পূর্ববর্তী রুজভেল্ট অনুসৃত বিদেশ নীতি থেকে সরে এসে রুশ বিরোধী নীতি গ্রহণ করেন এবং ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটান। গার অ্যালপারোভিচ দেখিয়েছেন যে বিশ্বযুদ্ধের শেষ পর্বে আণবিক বোমা তৈরিতে সাফল্য পেয়ে আমেরিকা তার পূর্বেকার সহাবস্থানের নীতি থেকে সরে এসে ঔদ্ধত্যপূর্ণ মানসিকতার নীতি গ্রহণ করে। অবশ্য তিনি একই সঙ্গে রাশিয়ার অনমনীয়তারও উল্লেখ করেন। তো এই পর্যন্ত ছিল সংশোধনবাদী ধারণা। এরপরে রয়েছে দেখো বাস্তববাদী ধারণা। সেখানে বলা হচ্ছে ঐতিহ্যবাহী এবং সংশোধনবাদী উভয় ধারণার মধ্যবর্তী অবস্থান গ্রহণ করে একদল গবেষক ঐতিহাসিক
ঠান্ডা যুদ্ধের যে তত্ত্ব পেশ করেছেন তা বাস্তববাদী তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বের কয়েকজন সমর্থক হলেন হ্যান্স জে মর্গানথাউ, লুই জে হালে, রিচার্ড ক্রকেট, জন লুইস গ্যাডিস প্রমুখ। এদের বক্তব্য কী রয়েছে দেখো। বাস্তববাদী ধারণার সমর্থকেরা ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটি পক্ষকেই চূড়ান্তভাবে দায়ী করায় বিশ্বাসী নন। এদের ধারণায় ঠান্ডা লড়াইয়ের সূচনার জন্য সোভিয়েত বা মার্কিন উভয় পক্ষই দায়ী ছিল, অথবা কোনো পক্ষই দায়ী ছিল না। এই ধারণায় বলা হয় ঠান্ডা লড়াইয়ের জন্য দুই বৃহৎ রাষ্ট্রশক্তির পরস্পর বিরোধী মনোভাব বা স্বার্থদ্বন্দ্ব যতটা না দায়ী ছিল তার চেয়ে বেশি দায়ী ছিল পারস্পরিক ভুল বোঝাবুঝি। বাস্তববাদী ধারণার দুই প্রধান সমর্থক হ্যান্স জে মর্গানথাউ এবং লুই জে হ্যালে তাদের গ্রন্থে উল্লেখ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণ নীতিকে সাম্যবাদী মতাদর্শের প্রভাব ভেবে অদূরদর্শিতার পরিচয় দেয়। অপরদিকে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পুঁজিবাদী বিশ্বের কর্ণধার হিসেবে চিহ্নিত করে একই ভুল করে। অধ্যাপক রিচার্ড ক্রকেটের ধারণায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করার লক্ষ্যে সোভিয়েত ও মার্কিন শক্তি এগিয়ে এলে ঠান্ডা লড়াইয়ের বাস্তব প্রেক্ষাপট রচিত হয়। মার্কিন লেখক জন গ্যাডিস তার গ্রন্থ দ্য লং পিস ইনকোয়ারিজ ইন্টু দ্য হিস্ট্রি অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থে বলেছেন ঠান্ডা লড়াই কোনো বিশেষ ব্যক্তি বা রাষ্ট্রের আগ্রাসী কার্যকলাপের ফলশ্রুতি ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ে আন্তর্জাতিক পরিস্থিতি এর জন্য দায়ী ছিল। অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারণা। কেউ কেউ মনে করেন যে ঠান্ডা লড়াই ছিল প্রকৃতপক্ষে আমেরিকার অর্থনৈতিক সম্প্রসারণের অন্যতম দিক। গ্যাব্রিয়েল কর্ডেল প্রমুখ এই অভিমতের সমর্থক। গ্যাব্রিয়েল কলকো দেখিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। আমেরিকা তার এই আর্থিক শক্তিকে ব্যবহার করে বিশ্ব অর্থনীতির প্রধান চালকের আসন লাভের চেষ্টা করেছিল। এই লক্ষ্যে আমেরিকা তার বিদেশ নীতিতে পরিবর্তন ঘটায়। মার্শাল পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন দেশকে বিপুল অর্থ সাহায্য দিয়ে আমেরিকা যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে নিজেকে পরিত্রাতা হিসেবে তুলে ধরার উদ্যোগ নেয়। কিন্তু বৈদেশিক ক্ষেত্রে আমেরিকার অর্থনৈতিক নীতি বাস্তবায়নের প্রধান বাধা ছিল সোভিয়েত রাশিয়া। এজন্য রাশিয়া ও তার অনুগত রাষ্ট্রগুলির বিরুদ্ধে আমেরিকা এক প্রকার ক্রুসেড অর্থাৎ ধর্মযুদ্ধ ঘোষণা করে। এর ফলেই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলি সম্প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করা শুরু হয়েছে। এই ধারণায় অনেকটাই বাস্তববাদী ধারণার প্রতিফলন মেলে। থমাস জি পিটারসন রচিত সোভিয়েত আমেরিকান কনফ্রন্টেশন নামে গ্রন্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে সোভিয়েত কর্তৃত্ববাদী মনোভাব এবং মার্কিন ক্ষমতা লাভের প্রবণতা ঠান্ডা লড়াইয়ের জন্ম দিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। আর্নেস্ট মে তার লেখা প্রবন্ধে উল্লেখ করেছেন যে 1945 খ্রিস্টাব্দের পর থেকে সোভিয়েত ও মার্কিন উভয়ের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। এই বিচারে ঠান্ডা লড়াইয়ের সূচনার জন্য উভয়ই দায়ী ছিল বলা যায়। ব্রিটিশ ঐতিহাসিক জিওফ্রে বারাক্লগ এর ধারণায় ঠান্ডা লড়াইয়ের উদ্ভবে দুটি বিষয় সাহায্য করে: এক, আন্তর্জাতিক সংকট; দুই, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রাধান্য প্রতিষ্ঠা। পরিশেষে বলা যায় ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের জন্য ইতালি, যুগোস্লাভিয়া, গ্রিস, বুলগেরিয়ার সীমান্ত সমস্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নকে উপযুক্ত সাহায্যদান থেকে বঞ্চিত করা, জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খুলতে দেরি করা, আণবিক বোমার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয়তা ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের পটভূমি রচনায় সাহায্য করেছিল। অধ্যাপক F.H. হার্টম্যান ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের জন্য দায়ী করেছেন দুই বৃহৎ শক্তির দৃষ্টিভঙ্গি ও তত্ত্বগত প্রভেদকে। কথাটা এখানে ইংরেজিতেও কিন্তু লেখা আছে। তা এই ছিল তোমাদের ঠান্ডা লড়াইয়ের মতাদর্শগত দ্বন্দ্ব বা তাত্ত্বিক ধ্যান ধারণার উপরে 20 নম্বরের নোটস। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।